দেড় বছর জুড়ে একজন জেল খাটলেন, তদন্ত চলছে, তাকে মর্যাদা দিয়ে তৃণমূল প্রার্থী করছে হাবড়ায়। এটা বাংলার মানুষের সঙ্গে তো প্রতারণা। এটা হচ্ছে তৃণমূলের আসল চেহারা, সরি টু সে। আর লোক পাওয়া গেল না, পরেশ অধিকারীকেই প্রার্থী করতে হলো। পরমব্রত ইমন এড়িয়ে গেলেন কেন? বুঝতে পেরেছেন যে আর ডুবন্ত নৌকায় সওয়ার হয়ে আর লাভ নেই। যদি শুভেন্দু জেতেন 20,000-এর বেশি ভোটে জিতবেন, আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় জেতেন 2,500 থেকে 3,000 ভোটে জিতবেন। শুভেন্দু তো বাঘের বাচ্চা, ও তো অকুতোভয় দাঁড়িয়ে গেছে মুখ্যমন্ত্রীর কেন্দ্রে। এটা শেখা উচিত। দিদিমণি এখানে হাসতে হাসতে জিতবেন ওই সব গল্প এবার আর নেই। একটা জিনিস স্পষ্ট, দিদিমণি এবার বেজায় ভয় পেয়ে গেছেন, ভয় দেখাচ্ছেন ওসব। একবার বলছেন 226টা পাবো, আবার বলছেন যদি না থাকি। তার মানে উনি বুঝতে পারছেন যে এবার নির্বাচনটা খুব কঠিন। তৃণমূলের সংসার আর সুখের সংসার নয়। দাদা, একদম হাই ভোল্টেজ ড্রামা। আর যেরকমটাই দেখতে পেলাম যে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হলো, সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সিকে পাশে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী তালিকা প্রকাশ। প্রার্থী তালিকায় যেরকমটাই ভাবা হয়েছিল সেরকম অনুযায়ী একদম ভবানীপুর থেকে হাই ভোল্টেজ টক্কর। কি বলতে চান? না, প্রথম কথা হচ্ছে সুব্রত বক্সী ছিলেন ও নৈবেদ্যের চূড়া হিসাবে। সুব্রত বক্সীর কোনো ভূমিকাই ছিল না প্রার্থী তালিকা তৈরি করার ক্ষেত্রে। উনি রাজ্য সভাপতি হিসাবে ছিলেন, থাকতে হয় বলে, এটা আনুষ্ঠানিকতা। প্রার্থী তালিকা তৈরি করেছে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি এবং আইপ্যাকের প্রতীক জৈন। এবং এই প্রার্থী তালিকার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাপই স্পষ্ট। 74 জন সিটিং এমএলএ টিকিট বাতিল করা হয়েছে, 15 জনের আসন বদল হয়েছে। কিন্তু অভিষেক যে দাবিগুলো করেছিলেন সেই দাবি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মানেননি। কলঙ্কিত খাদ্য চোর জ্যোতিপ্রিয় মল্লিককে পুনরায় হাবড়াতে প্রার্থী করেছে তৃণমূল। যে পরেশ অধিকারী, যার মেয়ে অঙ্কিতা অধিকারী নাম জড়িয়েছিল এসএসসি কাণ্ডে, যিনি পদত্যাগ করেছিলেন, তাকে আবার মেখলিগঞ্জে প্রার্থী করা হয়েছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে পার্থ চট্টোপাধ্যায় কি অন্যায় করলেন। তিনিও প্রার্থী হতে পারতেন। দিদিমণি একবার জ্যোতিপ্রিয় সম্পর্কে বলেছিলেন দ্বিতীয় সবুজ বিপ্লবের নায়ক। সেই দ্বিতীয় সবুজ বিপ্লবের নায়ক খাদ্য চুরি করে জেলে গেছিলেন অভিযোগে। তিনি কি মুক্ত হয়েছেন নাকি? তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন। 1.5 বছর জুড়ে একজন জেল খাটলেন, তদন্ত চলছে, তাকে মর্যাদা দিয়ে তৃণমূল প্রার্থী করছে হাবড়ায়। এটা বাংলার মানুষের সঙ্গে তো প্রতারণা। যারা বলে যে আমরা দুর্নীতির বিরুদ্ধে, আমাদের একদম আপোষহীন, কেউ কেউ বিচ্ছিন্ন ঘটনা করলে দল দায়ী নয়, বালুকে সাড়ম্বরে আপনি প্রার্থী করলেন হাবড়ায়। এটা হচ্ছে তৃণমূলের আসল চেহারা, সরি টু সে। আর লোক পাওয়া গেল না, পরেশ অধিকারীকেই প্রার্থী করতে হলো। এর মধ্যে দুটো নাম আমার পরিচিত। একজন আমি খুবই পছন্দ করি, টেলিগ্রাফ পত্রিকায় ছিলেন সাংবাদিক, দেবদীপ পুরোহিত। ও খর্দা থেকে দাঁড়াচ্ছে, ভালো ছেলে। ওর লেখা আমি পড়ি নিয়মিত। আগে টেলিগ্রাফে ছিল, বাংলাদেশ নিয়ে ওর ভালো ভালো লেখা আছে। ওকে, ওর জন্য শুভকামনা রইল। কুণালদা আমাদের সিনিয়র, উনি বেলেঘাটায় দাঁড়িয়েছেন, ওনার জন্যও শুভকামনা রইল। সন্তু পান দাঁড়িয়েছে তারকেশ্বর থেকে বিজেপির। আর প্রবীণ সাংবাদিক স্বপন দাশগুপ্ত দাঁড়িয়েছেন। সাংবাদিকরা যথেষ্ট পরিমাণে আছেন। রাজীব ব্যানার্জিকে ডেবরায়, হুমায়ুন কবিরকে ডোমকলে। অর্থাৎ নির্মল মাঝির টিকিট কাটতে চেয়েছিলেন অভিষেক, দিদি রাজি হননি, কেন্দ্র বদল হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে উলুবেড়িয়ার একটা কেন্দ্রে দাঁড় করানো হয়েছে। তবে তরুণ তুর্কি দেবাংশু টিকিট পেয়েছেন। দেবাংশুকে আমি ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দ করি, কিন্তু শিক্ষক নিয়োগ, মানে জিটিএতে শিক্ষক নিয়োগ দুর্নীতি তো যার নাম জড়িয়েছিল তৃণাঙ্কুর ভট্টাচার্য, তাকেও কিন্তু প্রার্থী করা হয়েছে। অনেক জল্পনা ছিল পরমব্রত প্রার্থী হবেন,
ইমন প্রার্থী হবেন। ইমন বলছেন যে আমি তো প্রার্থী হতে চাইনি, সংবাদ মাধ্যম জল্পনা করেছে। এগুলো বলা খুব সহজ। যখন তাকে নিয়ে জল্পনা চলছিল তখন তিনি মুখ ফুটে বলেননি কেন? পরমব্রত ইমন এড়িয়ে গেলেন কেন? বুঝতে পেরেছেন যে আর ডুবন্ত নৌকায় সওয়ার হয়ে আর লাভ নেই, সেই জন্য সচেতনভাবেই তারা এড়িয়ে গেছেন। তো এই যে প্রার্থী তালিকা, এই প্রার্থী তালিকাকে কী বলবো, ৭৪ জন নতুন মুখ, এই ৭৪ জন বাদ গেছেন, ১৫ জন বদল হয়েছে। আচ্ছা, জীবন সাহা, স্বপন সমাদ্দার টিকিট পাবেন না কোনো দিন। মানিকতলা কেন্দ্রের শ্রেয়া পাণ্ডে, তার সম্পর্কে আমি কিচ্ছু বলবো না, মানিকতলার মানুষ বুঝিয়ে দেবেন। আর একসঙ্গে আমরা দেখলাম যে জিটিএর জন্য ৩খানা আসন ছেড়ে রেখেছেন, এবং এই সমঝোতা, এটা কি নতুনভাবে কোনো সমীকরণ তৈরি করছে বলে মনে হয়? টিএডিডি ওখানে ও ৩টে আসনের মধ্যে বিজেপি আছে, ওই আছে, ওখানে আগেরবার যা ফলাফল হয়েছে ওই রকম না। কোথাও না কোথাও কি প্রার্থী তালিকা ঘোষণার ক্ষেত্রে একটু সেফ সাইড খেললেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অনুগামীদের নাম যত সম্ভব রাখতে চেয়েছেন, সেটাই তিনি সফল হয়েছেন। খুব ঘনিষ্ঠজনদের কিন্তু এবারও টিকিট দিতে পারলেন না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ধারণা ছিল যে পরবর্তীকালে অভিষেকের ঘনিষ্ঠরা যদি নির্বাচনে জেতে তাকে চ্যালেঞ্জ করতে পারেন, তাই তিনি প্রার্থী তালিকায় অভিষেক ঘনিষ্ঠ বিশেষ লোকজনদের রাখেননি। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন রাজনীতি করবেন ক্ষমতায় থাকবেন, ক্ষমতার বাইরে এক মুহূর্ত তিনি থাকতে পারবেন না, সেটা তিনি জানেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অপেক্ষা করে থাকতে হবে, তাছাড়া আর কোনো পথ তার সামনে খোলা নেই। এবং ভবানীপুরে মমতা শুভেন্দুর যে লড়াই, সেই লড়াই কিন্তু ফটো ফিনিশ হবে। কে জিতবে কে হারবে এই মুহূর্তে আমি বলতে পারবো না। যদি শুভেন্দু জেতেন ২০,০০০-এর বেশি ভোটে জিতবেন, আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় জেতেন ২,৫০০ থেকে ৩,০০০ ভোটে জিতবেন। এটাই ওখানকার মানুষের সঙ্গে কথা বলে আমার প্রাথমিক ধারণা হয়েছে। তবে শুভেন্দু তো বাঘের বাচ্চা, ও তো অকুতোভয় দাঁড়িয়ে গেছে মুখ্যমন্ত্রীর কেন্দ্রে, এটা শেখা উচিত। মোদিজি দাঁড়িয়েছিলেন ২০১৪ গুজরাটের বরোদা থেকে, উত্তরপ্রদেশের বারাণসী থেকে। শুভেন্দু দাঁড়িয়েছেন নন্দীগ্রাম থেকে, আর এখান থেকে ও নন্দীগ্রাম কেন ছাড়বে? নন্দীগ্রাম থেকেই তো রাজনীতিতে উত্থান। আর ভবানীপুরে চ্যালেঞ্জটা ভালোভাবে ছুড়ে দেবেন দিদিমণিকে। দিদিমণি এখানে হাসতে হাসতে জিতবেন, ওই সব গল্প এবার আর নেই। ১,৫৯,০০০ ভোট, ৪৭,০০০ বাদ গেছে, অ্যাডজুডিকেশনও ১৪,০০০-এর কাছাকাছি আছে। ভবানীপুরে ৮টা ওয়ার্ডের মধ্যে ৫টায় বিজেপি এগিয়ে থাকে, ৩টে তৃণমূল। সংখ্যালঘু অধ্যুষিত ওয়ার্ডগুলোতে বহু নাম বাদ গেছে, লড়াইটা তুল্যমূল্য। আর শুভেন্দু যখন প্রার্থী হয়েছেন, বিজেপিও তাদের ফুল মেশিনারি ওখানে নামাবে, তৃণমূলে নামাবে। ওখানে লড়াই হবে, হাড্ডাহাড্ডির লড়াই। এবং কমিশনের ভূমিকা তো আমি খুব ইতিবাচক দেখছি। কমিশন একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে যা যা করার তাই করছেন, এবং তাতেই দিদিমণি তেলে বেগুনে জ্বলে উঠছেন। এই অনুপ্রাণিত আধিকারিকদের দায়িত্বে রেখে পশ্চিমবঙ্গে ভোট কখনো সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে না। কমিশনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ রক্তপাতীন ভোট পশ্চিমবঙ্গে সম্পন্ন করা। সারা ভারতবর্ষে রক্তপাতীন ভোট হয়, পশ্চিমবঙ্গে হয় না। তাই কমিশন যা যা প্রয়োজন তাই করুক। যত কোম্পানি সেন্ট্রাল ফোর্স লাগে নামাক, বাইরের রাজ্য থেকে সশস্ত্র পুলিশ আনুক। যে আধিকারিকদের ভূমিকা অতীতে সন্দেহজনক ছিল, তাদেরকে নির্বাচনের দায়িত্ব থেকে সম্পূর্ণভাবে অব্যাহতি দেওয়া হোক। এবং পুলিশ অবজারভার, জেনারেল অবজারভার, ফিনান্সিয়াল অবজারভার, তাদের ভূমিকাটাকেও আতশ কাচের নিচে রাখতে হবে। শুধু সংখ্যা বাড়িয়ে হবে না, তাদের ভূমিকাটাকেও আতশ কাচের নিচে রাখতে হবে। এখন অবধি কমিশনের ভূমিকা খুব সন্তোষজনক। কমিশনের ভূমিকা সন্তোষজনক বলেই তো দিদিমণি তেলে বেগুনে চলে উঠছেন।
আর আমরা দেখলাম যে প্রার্থী তালিকা ঘোষণার ঠিক আগের মুহূর্তে একের পর এক বেনজির আক্রমণ বিজেপির বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। নাম না করলেও মুখ্যমন্ত্রী ঘুরিয়ে ইঙ্গিত করলেন যে মেঘনাথের মতন মেঘের পেছন থেকে, মেঘের আড়াল থেকে গোটা বিষয় নিয়ে কলকাঠি নাড়া হচ্ছে, যদি প্রয়োজন হয় তাহলে বাংলার প্রার্থী হয়ে দেখান না। এরকমভাবেও তিনি কটাক্ষবাণ ছুড়ে দিলেন। ইঙ্গিতটা কোন দিকে বলে মনে করেন? না, মুখ্যমন্ত্রীর কথায় কেউ এখন খুব গুরুত্ব দেয় না, ওর দলের লোকেরাও দেয় না, কারণ বিশুদ্ধ বিনোদন মানুষ শুনল 8 ঘন্টা ধরে টেলিভিশনে। হ্যাঁ, উনি কি বলেন, কি বোঝাতে চান, সেগুলো উনিই বোঝেন। এক কথা বারবার করে বলেন, কি গর্জন করলে, কি গর্জালে আমি চমকাই, চমকালে আমি বর্ষে, সব বলেন না। আসলে উনি খুব ভীতু, ভীষণ ভীতু। যারা ভীতু না তারাই এরকম আস্ফালন করে। আর ওইসব কথা উনি বলে 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 এত ক্লিশে করে দিয়েছেন না, নতুন কিছু ওনার মধ্যে নেই। একটা জিনিস স্পষ্ট, দিদিমণি এবার বেজায় ভয় পেয়ে গেছেন। উনি এক্সপেক্ট করেননি যে এসআইআরের বিষয়টা এতদূর পর্যন্ত যাবে। তিনি ভেবেছিলেন এসআইআর স্থগিত করে দেওয়া যাবে, পুরনো তালিকায় ভোট হবে। সেটা যে এই পর্যায়ে গেল, 63 লক্ষ বাদ গেল, 60 লক্ষ ঝুলে রইল। এবং নির্বাচন কমিশন যে পদক্ষেপ নিচ্ছে, মর্নিং শোজ তাদের, দিদিমণির নেটিভ ইন্টেলিজেন্স খুব প্রখর। দিদিমণি এইটুকু বুঝতে পারছেন, এবার আর অন্য কোনো পন্থা অবলম্বন করা যাবে না। মানুষকে অবাধে ভোটদান যাতে নিশ্চিত হয়, সেজন্য কমিশন পদক্ষেপ নেবে। তাই দিদিমণির এটা তো মানতে পারবেন না, কিছুতেই পারবেন না। উনি সব কিছুর মধ্যে ষড়যন্ত্র খোঁজেন, সব কিছু না কিছু একটা কল্পিত প্রতিপক্ষ খাড়া করেন। এদিনকেও তার কোনো ব্যতিক্রম হলো না। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব বদল করে দেওয়া হলো, তাতে অত্যন্ত ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি চ্যালেঞ্জ করে বললেন যে এরপর কিছু হলে কিন্তু আমাকে কেউ কিছু বলবেন না, সরাসরি যান, বিজেপির টুটি টিপে ধরুন। আইন শৃঙ্খলার অবনতি যদি বাংলায় হয় তার জন্য বিজেপি দায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় নয়। এ বিষয়টাকে কীভাবে? সব কিছু মডেল ও কোড অফ কন্ডাক্ট ইলেকশন কমিশনের দায়িত্ব। হ্যাঁ, উনি পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে পর্যায়ে নিয়ে গিয়েছেন, পুলিশ প্রশাসনকে যেভাবে দলদাসে পরিণত করেছেন, সর্বত্র দলতন্ত্র কায়েম করেছেন, ওনার কাছ থেকে পশ্চিমবঙ্গের মানুষ আর বিশেষ কিছু এক্সপেক্ট করে না। এটাই তারা স্বাভাবিক বলে মনে করেছেন। উনি অত চমকালে ধমকালে এবার কিছু হবে না। হ্যাঁ, উনি চমকালে, উনি ধমকালে সংবিধানের আওতায় থেকে নির্বাচন কমিশন উপযুক্ত পদক্ষেপ করবে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গের বহু আইসির বদল হয়ে যাবে। তো যারা নির্বাচনের সময় সঠিক দায়িত্ব পালন করে না, তাদেরকে নির্বাচনী দায়িত্বে রাখা কোনো মতেই যুক্তিসঙ্গত নয়। মুখ্যমন্ত্রী এও উল্লেখ করলেন যে এবার 226টি আসনে আমরা, তার থেকেও হয়তো বেশি আসনে আমরা জিতে আসব। দাবি করতেই পারেন, ওনার দাবি করার সাথে কোনো অসুবিধা নেই। তো মানুষ যা রায় দেবে সবাইকে মানতে হবে, এবং মানুষের রায় যাতে, মানুষের মনোভাবের যাতে প্রকৃত প্রতিফলন হয়, সেটা নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে। তখনই বলে যাবে তৃণমূল 226 পাবে না 100-র নিচে নামবে। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটি কথা উল্লেখ করেছেন যে 100টারও বেশি স্কিম আমাদের সরকার চালায়, যদি না থাকি তাহলে 1 পয়সাও আপনারা পাবেন না। কোথাও না কোথাও কি ভাতা চক্রটাকেই আবার একটু হাইলাইট করার চেষ্টা করলেন? ওসব ভয় দেখাচ্ছেন, ওসব একবার বলছেন 226টা পাবো, আবার বলছেন যদি না থাকি। তার মানে উনি বুঝতে পারছেন যে এবার নির্বাচনটা খুব কঠিন। এসআইআরের ধাক্কাই তো সামলাতে পারছেন না, তার উপরে কমিশনের বজ্র আটুনি। এই দুয়ের চাপে পড়ে তার হিমশিম দশা। তার উপরে তো দলের অভ্যন্তরের কোন্দল, নেতৃত্বের প্রশ্নে খোকাবাবুর কার্যত পিসিমণিকে চ্যালেঞ্জ, এসব তো আছেই। তৃণমূলের সংসার আর সুখের সংসার নয়, কলহে দীর্ণ। একটা প্রোপ্রাইটারশিপ কোম্পানিতে যা হয়, বাকিরা তো সব গৃহবৃত্তের মতো। ও ম্যানেজিং ডিরেক্টর, চেয়ারম্যান যা বলবে তাই করতে ওরা বাধ্য। ওটাকে দল বলা যায় না, ক্লাবও নয়, ওটা একটা প্রোপ্রাইটারশিপ কোম্পানি। সেখানে উত্তরাধিকারী নিয়ে গণ্ডগোল হচ্ছে, তার প্রভাব পড়েছে। বুথের মধ্যে কেন্দ্রীয় বাহিনী থাকলে সরাসরি কোর্টে চ্যালেঞ্জ করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য প্রসঙ্গে কি বলতে চান? উনি কোর্টে চ্যালেঞ্জ করুন, আদালত ফয়সলা করবে। ওনার ভয় কি বুথের মধ্যে কেন্দ্রীয় বাহিনী থাকলে?
ওনার ভয়টা কি আছে? সব জায়গাতে কেন্দ্রীয় বাহিনীকে রাখতে হবে। এখানে পশ্চিমবঙ্গের ভোট অবাধ হয় না, ভুয়ো ভোটার, মৃত ভোটাররা ভোট দিয়ে যায়, সেগুলোকে রুখতে হবে। কমিশন জানাবে পশ্চিমবঙ্গের অবস্থা অন্য রাজ্যের মতো নয়, এখানে নির্বাচনে রক্তপাত হয়, মায়ের কোল খালি হয়। মানুষের মনে বিশ্বাস দিতে, মানুষকে আস্থা ফেরাতে কমিশন যা পদক্ষেপ করবে একজন সাধারণ নাগরিক হিসাবে আমি সমর্থন করব। আমি রক্তপাত চাই না, আমি হিংসা চাই না। প্রত্যেকটা মানুষ তার যে রাজনৈতিক দলের সমর্থক হন না কেন, তিনি যাতে নিশ্চিন্তে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, সেটা কমিশনকে দেখতে হবে। বিরোধী দলের কর্মীদের আগের দিন রাতে তাদের পরিচয়পত্র কেড়ে নেবে, গণনা কেন্দ্রে তাদের হুমকি দিয়ে উঠিয়ে দেবে, এগুলো বরদাস্ত করা যায় না। এবার কমিশন যে ব্যবস্থা নিচ্ছে সেরকমই ব্যবস্থা নিক। কোর্টে জানুন, উনি তো যান, কোর্টে ফয়সলা হবে। নির্বাচন অবাধ করতে হবে, তার জন্য কমিশন যা প্রয়োজন মনে করবে তাই করবে। অনেক কোর্টে গেছেন উনি, অনেক চ্যালেঞ্জ করেছেন, বলেছেন এসআইআর বন্ধ করব, কাঁচকলা করেছেন, কিছু পারেননি। এবারও তিনি পারবেন না। দু দফায় এবারে রাজ্যে নির্বাচন হতে চলেছে, বিধানসভা ভোট। তো এটা কার জন্য অ্যাডভান্টেজ আর কার জন্য ডিসঅ্যাডভান্টেজ? তৃণমূলের জন্য অ্যাডভান্টেজ নয়, বিজেপির জন্য অ্যাডভান্টেজ না ডিসঅ্যাডভান্টেজ এটা বলতে পারবো না, সময় বলবে, কিন্তু তৃণমূলের জন্য অ্যাডভান্টেজ নয়। নির্বাচনের আগে ডিএ নিয়ে একটা গিমিক, সেই প্রসঙ্গে সরাসরি ডিএ আন্দোলনকারীরা তারা কিন্তু বিদ্রোহ ঘোষণা করলেন এবং ভাস্করবাবু একদম সরাসরি জানালেন এবার আমরা এই সরকারের বিরুদ্ধে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করব যাতে তাদেরকে কোনো রকমভাবেই না ফেরানো। উনি তো সরকারি কর্মচারীদের ডিএর দাবিকে বলেছিলেন ঘেউ ঘেউ করছেন কেন। এখন ভোট বড় ভীষণ বালাই, ঠেলায় পড়লে বেড়াল গাছেও তো ওঠে না, তাই হচ্ছে। তাও 2016 থেকে 19 এই কালপর্বের মধ্যে ডিএ দেওয়া হবে, সেটা একটা ফিক্সড অ্যাকাউন্টে থাকবে, গ্রুপ ডিরা সরাসরি অ্যাকাউন্টে পাবেন, অনেক রকম জটিলতা। 2009 থেকে 16 পর্যন্ত হিসাব হবে। ও বাধ্য হয়েছেন উনি দিতে। যদি ওনার সদিচ্ছা থাকতো তাহলে আগেই দিয়ে দিতেন। এত 8 বছর ধরে লড়াই করলেন ট্রাইব্যুনালে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, এসব না করলেই পারতেন। তো সব মিলিয়ে কি মনে হচ্ছে এবারে তৃণমূল কি সত্যি খুব চাপে পড়ে গেল? তো বোঝাই যাচ্ছে, বোঝাই যাচ্ছে। একে এসআইআর, তারপরে নির্বাচন কমিশনের বজ্র আটুনি, 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা, দুর্নীতির একটা সাম্রাজ্য তৈরি, একই সঙ্গে হিন্দু ভোট একটা হচ্ছে, এ কোনোটাই মমতা বন্দ্যোপাধ্যায় ফেভারে যাবে না, কোনোটাই যাবে না। তাই তিনি আশঙ্কিত এবং আতঙ্কিত।